আচ্ছা, তো এই ম্যাথটা একটু জটিল আছে। তো এটা করার জন্য আমাদের ভেক্টরের বেশ কিছু নলেজ লাগবে। আচ্ছা, এটা আমরা সলভ করা শুরু করি এখন। যা যা লাগে এগুলো আশা করি বুঝবা। ওকে, এখন এখানে খেয়াল করো। এইখানে আমাদের একটা 8 নিউটন বলের বল, 8 নিউটন মানের বল প্রথম 4 নিউটন ধরে ক্রিয়াশীল ছিল। আচ্ছা, তাহলে এখানে 4 সেকেন্ড পরে তার বেগ কত? V1। 4 সেকেন্ড পরে বেগ হচ্ছে 0। আর আমরা তো এই ত্বরণ বের করছিলাম এখানে, এটা ছিল কত? 4/3। আর এখন টি হচ্ছে 4 সেকেন্ড, তাহলে এটা কত? 16/6। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 8 নিউটন বলের জন্য বেগ। এটা হচ্ছে 8 নিউটন বলের জন্য। ওকে, এখন এখানে ভেক্টর লাগবে। এখন এই ভেক্টর কি পুরোপুরি ভুলে গেছো না কিছু মনে আছে? আচ্ছা, এখানে আমাদের বুঝতে এই যতটুকু লাগে আমি ওইটা বলতেছি। আচ্ছা দেখো, এরপরে প্রশ্ন খেয়াল করো। এখানে বলছে যে 6 নিউটন মানের বল আমাদের এই প্রথম ক্ষেত্রে যে বলটা ক্রিয়াশীল ছিল তার সাথে 60 ডিগ্রি কোণে আবার ক্রিয়াশীল আছে। এখানে আমরা চিত্রটা আঁকাই। এইখানে একটা বস্তু, এই বস্তুর উপর প্রাথমিকভাবে 8 নিউটনের একটা বল ক্রিয়াশীল ছিল। এরপরে আমাদের এই প্রথম বলের সাথে আরেকটা বল, অন্য একটি বল আনুভূমিক ভাবে প্রথম বলের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে। আচ্ছা, তাহলে এখানে আমাদের আরেকটা বল হচ্ছে প্রথম বলের সাথে 60 ডিগ্রি কোণ। তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে 6 নিউটন। চিত্রটা বুঝছো? বুঝছি। ওকে। আচ্ছা, তাহলে আমাদের এই 60 ডিগ্রি কোণে যে বলটা ক্রিয়াশীল তার এখানে দুইটা যে উপাংশ, এটা পাওয়া যাবে। 8 নিউটনের দিকে কোন উপাংশ কাজ করবে বলো? এগুলো তো এখন তাড়াতাড়ি পারতে হবে, বলো। এখানে 6 নিউটন, বলো। কজ কজ সিক্স। কি কস? কস কি? এই যে পুরোটা বলো, উপাংশটা কি হবে? এটা হবে 6 cos 60 ডিগ্রি। সিক্সটি হুম, ডিগ্রি না? তাহলে এটার যেটা আমাদের আনুভূমিক উপাংশ, এটা কাজ করবে 8 নিউটনের দিকে। তাহলে এই দিকে এই বলের যে উপাংশ এটা হবে 6 cos 60। আর লম্ব বরাবর এটা হচ্ছে 6 sin 60। এইটা তো বুঝতে সমস্যা নাই। ওকে, তাহলে এই বস্তুর উপর এখন আমাদের দ্বিতীয় ক্ষেত্রের বলটা ক্রিয়াশীল হবার পরে এই বস্তুর উপর কিন্তু দুই দিকে বল ক্রিয়াশীল। একটা হচ্ছে আনুভূমিক ভাবে আর একটা হচ্ছে উলম্ব ভাবে। তো আমাদের দুই দিকের বলই এখানে কাউন্ট করতে হবে। আচ্ছা, এই ম্যাথ এইচএসসি তে আসার কোনো সম্ভাবনা নাই, বাট ঠিক আছে। শিখে রাখো। তাহলে ফিজিক্স
ফিজিক্স পড়লে আসলে অনেক কিছু পড়া যায়, বাট এত কিছু পড়ে আসলে লাভ হয় না, কারণ আমাদের অনেক এক্সট্রা জিনিস পড়তে গিয়ে যেগুলো আসল জিনিস ওইগুলো মিস হয়ে যায় আসলে। এই জন্য এই ম্যাথটা যদি জানতাম যে এটা এত বড়, তাহলে আমি এটা নিয়ে আসতাম না, এটা স্লাইডে নিয়ে আসছি জন্য করাচ্ছি। আচ্ছা, এখন দেখো, এখন এক্স অক্ষ বরাবর এখানে কয়টা বল ক্রিয়াশীল? একটা। একটা বল ক্রিয়াশীল এক্স অক্ষ বরাবর। দেখো এটা এই সংখ্যা। হুম, একটা। চিত্রে তো এইখানে সবকিছু লিখেই দিছি। একটা আছে 8 নিউটন, আর আরেকটা আছে 6 cos 60। দুইটা বল ক্রিয়াশীল। তো এই দুইটা বলের ডিরেকশন তো একই, তাহলে এদের হুম, লব্ধি কি হবে বলো তো? যোগফল। হুম, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি: এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল মোট বল, এটাকে আমরা নাম দিলাম এফ এক্স। এটা কি হবে? এই দুইটার যোগফল। এখন এইটা কেন যোগফল হইলো? এগুলো ভেক্টরের পড়াশোনা। কারণ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কি হয়? ভেক্টরের লব্ধি হয় তাদের যোগফল। তাহলে এটা 8 cos 60 মানে হাফ, 6 × হাফ মানে 3, তাহলে এটা হবে 11। y অক্ষ বরাবর ক্রিয়াশীল মোট বল। y অক্ষ বরাবর এখানে এই কয়টা বল আছে? এখানে শুধু একটা বলই আছে। এখানে এমজি এখানে নেওয়ার একটু দরকার নাই, কারণ এই এই বস্তুর গতির উপর কি এমজির কোনো প্রভাব আছে? না। তাহলে এখানে এমজি কিন্তু নেওয়া যাবে না। এখানে এই যে আমাদের যেগুলো বল ক্রিয়াশীল শুধুমাত্র ওইটাই বিবেচনা করতে হবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর শুধুমাত্র একটা বলই ক্রিয়াশীল, তাহলে একটাই নিব আমরা। sin 60 মানে √3/2, তাহলে 2 দ্বারা ভাগ করলে 3 √3। এটা আশা করি বুঝছো। তো এখন এই চিত্রটা যদি আমি আবার একটু নতুন করে আঁকাই, এখানে খেয়াল করো, এইখানে আছে আমাদের বস্তুটা। এই বস্তুর উপর এইদিকে এফ এক্স ক্রিয়াশীল, যেটা ছিল 11 নিউটন, আর এই দিক বরাবর এফ ওয়াই ক্রিয়াশীল। মানে আমরা এই এই চিত্রটাকে একটু শর্টকাট করে লিখলাম আর কি, কারণ এইখানে তিনটা বল ক্রিয়াশীল, তিনটা বলের আমরা দুইটা লব্ধি বের করছি। তাহলে এখন এই দুইটা লব্ধি কাজ করা মানে যা কথা, তিনটা বল দেখানো মানে সেম। এগুলো তো আশা করি এগুলো বুঝো। ওকে, তাহলে এখন আর এফ ওয়াই হচ্ছে 3 √3, এত নিউটন। তো এখন এই বস্তুর উপর এই লব্ধি বল কত হবে বলো তো দেখি। এই দুইটার উপর। না। না, এই বস্তুটার উপর। ও, এইটা হবে FY² প্লাস FX² প্লাস 2 FY FX ইন্টু cos 90 হুম, রুট ওভার। তো cos 90 মানে তো 0, তাহলে এটা হবে শুধুমাত্র √11 স্কোয়ার। এটা কত? 27। তাহলে এটা আসে 2√37 নিউটন। ওকে,
তাহলে এই বস্তুর উপর আমরা মোট লব্ধি বলটা পেয়ে গেলাম। আর এই লব্ধি বলটা এক্স অক্ষের সাথে আমরা যদি এখানে ধরে নেই এটা এখানে থিটা ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? ট্যান থিটা সমান কি হবে? এটা হবে এটার আমাদের নিয়ম কি ছিল? যার সাথে কোণ থাকবে এ বসবে একাই, আর এখানে এফ ওয়াই, নিচে হচ্ছে cos 90, উপরে বসবে সাইন থিটা, তাহলে এখানে হচ্ছে sin 90, এটা না? হ্যাঁ। তাহলে এখানে এফ ওয়াই ডিভাইড বাই এফ এক্স, তাহলে এখানে আমাদের ট্যান থিটা সমান এফ ওয়াই এর মান হচ্ছে 3√3, এটা হচ্ছে 11। তাহলে এখানে আমাদের থিটা সমান হবে ট্যান ইনভার্স 3√3 ডিভাইড বাই 11, এত ডিগ্রি। এই পর্যন্ত এটা আশা করি এটা বুঝছো। ধরো ওকে। আচ্ছা, আমরা এগুলা তো বের করলাম। উম, আচ্ছা, এখানে আমাদের আরো একটু জটিল এখানে কনসেপ্টে যাইতে হবে, ওয়েট। এখন এখানে খেয়াল করো, দাঁড়াও, এটা আরো সহজ ভাবে কিভাবে লেখা যায়। লব্ধিক বল হচ্ছে এটা 16/3, এটা প্লাস 16/3 ছিল এক্স অক্ষ বরাবর, তারপরে এর উপর আরো একটা বল পেয়েছে। আচ্ছা দাঁড়াও, আমি এখানে একটা জিনিস একটু একটা বের করে একটু চেক করি। এখানে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল বল হচ্ছে 6 cos 60, যেটা হচ্ছে 3। তাহলে 5 সেকেন্ড পরে প্রথম থেকে 4 সেকেন্ড, তারপর হচ্ছে 5 সেকেন্ড, তাহলে V1 ছিল 16/3, এরপরে আবার এইটা কাজ করবে 16/3 প্লাস, এর জন্য এ কত হবে? এ হবে F3/6, টি হচ্ছে 1 সেকেন্ড। বুঝছো? দাঁড়াও,
এইভাবে না হইলে এটা আসলে ভেক্টর দিয়ে বোঝানো লাগবে, তখন আরো অনেক জটিল হয়ে যায় আর কি। প্লাস 16/3। না, এটা এইভাবে হবে না। আচ্ছা ধরো, এখন আমি এটা তাহলে ভেক্টর দিয়ে এটা বুঝাই। ওকে, এখন এই যে এই লব্ধি বলটাকে আমরা আরো একভাবে লিখতে পারি। এই লব্ধি বলকে আমরা আরো একভাবে লিখতে পারি, এটা হচ্ছে এফ এক্স, এটা আছে এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল, প্লাস এফ ওয়াই, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল। তাহলে লব্ধি বলকে এইভাবে লেখা যায়, এফ এক্স ইন্টু আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ। এখন এখানে কিন্তু জেড অক্ষ বরাবর কোনো বল নাই, জন্য আমরা এটা লিখিনি। তাহলে এখানে লব্ধি বল এটা কি হবে, 11 i ক্যাপ প্লাস 3√3 জে ক্যাপ। এখন তুমি যদি এইটার মান আমরা যদি বের করি, এটার মান আমরা কিভাবে বের করব? 11 স্কোয়ার প্লাস 3√3 স্কোয়ার রুট ওভার, এটা না, এই যে একটা ভেক্টরের মান আমরা কিভাবে বের করি? হুম। 11 স্কোয়ার প্লাস এটা হবে 3√3 স্কোয়ার। তো এইটার মান হুম। যা আসবে, এই যে এটা কিন্তু 2√37ই আসবে। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখন এইখানে 4 সেকেন্ড পরে বেগ, এখন এখানে খেয়াল করো, এই যে 4 সেকেন্ড পরে বেগ যে 16/3 আসে, আমরা এটা তো বের করছি। এখন এই বেগটা কোন অক্ষ বরাবর ক্রিয়াশীল বলো তো? 4 সেকেন্ড পর্যন্ত কিন্তু প্রথম বলটাই ক্রিয়াশীল ছিল, এবং প্রথম বলটা ছিল আমাদের এক্স অক্ষ বরাবর। তাহলে 4 সেকেন্ড পরে যেটা বেগ হবে এটা এক্স অক্ষ বরাবরই ক্রিয়াশীল। মানে এখানে 16/3 এই বেগটা এক্স অক্ষ বরাবরই ক্রিয়াশীল ছিল, কারণ 4 সেকেন্ড পর্যন্ত কিন্তু দ্বিতীয় বলটা ক্রিয়াশীল হয় নাই। সেই ক্ষেত্রে এটা হবে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ আই ক্যাপ। এটা বুঝছো? হুম। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের লব্ধি বল। এটা এই লব্ধি বলটা কিন্তু আমাদের আহ, দুইটা বলের ক্ষেত্রেই বিবেচনা করা হয়েছে কিন্তু। এই যে এই লব্ধি বলে কিন্তু দুইটা বলই কিন্তু নিয়ে আসা হয়েছে। আচ্ছা, তাহলে লব্ধি ত্বরণ কি হবে? এ সমান কি হবে, F/M না? হুম। এ সমান তো F/M। তো আমরা যদি এটাকে ভেক্টর আকারেই লিখি, 11 i ক্যাপ 3√3 জে ক্যাপ ডিভাইড বাই এম, কত এম হচ্ছে 6 কেজি, ডিভাইড বাই 6। তাহলে এটা হবে 11/6 i ক্যাপ আর 3√3/6 জে ক্যাপ। এটা বুঝছো? বুঝছি। ওকে, এখন আমাদের এখানে বলছে যে 5 সেকেন্ড পরে তার গতি অবস্থা কি হবে। ম্যাথটা এখানে খুব বেশি যে কঠিন তা না। আচ্ছা, তো আমরা এখানে ত্বরণ যেটা পাইছি, আমরা এটা ভেক্টর আকারে লিখি, এটা ছিল √3/3 ডিভাইড বাই 6, তাহলে √3/2 লেখা যায়। এটা হচ্ছে ত্বরণ। আচ্ছা, এখন এইটা খুবই ভালোভাবে এখানে খেয়াল করো। এখানে একটা বস্তু ছিল যার উপর প্রথম
4 সেকেন্ড একটা 8 নিউটন বলের মান এখানে কাজ করছে, এই বস্তুটা আসছে এখানে, যেখানে তার বেগ ছিল 16/3 মিটার পার সেকেন্ড। এই জায়গা থেকে আবার একটা 6 নিউটন মানের বল কাজ করা শুরু করছে এইদিকে। এখন এই বস্তুটা আমরা যদি শুরু থেকে 5 সেকেন্ড বিবেচনা করি, তাহলে এইটুক থেকে এইটুকের মধ্যে সময়ের পার্থক্য কত? 1 সেকেন্ড না? হুম। বুঝছো? তাহলে 5 সেকেন্ড পরে আমাদের যেটা বেগ হবে, যদি এটা V1 হয়, এটা যদি V2 হয়, তাহলে V2 এর জন্য আদি বেগ হবে কোনটা? 16/3। এটা বুঝছো? কারণ V2 এর জন্য হ্যাঁ। আদি বেগ হবে কিন্তু 16/3। তাহলে আমরা এখানে এই যে V1 কে লিখছিলাম 16/3 I, আমরা পুরোটাই ভেক্টর ফর্মেটে লিখি। এইটা হচ্ছে আদিবেগ। আমাদের সূত্র কি? U+AT না? আচ্ছা, এখানে সূত্র তো লেখা হয়নি। U+AT, তো ইউ বলতে এটা হচ্ছে আদিবেগ। এ কত? এই যে এ তো আমরা এখানে লিখছি ইন্টু টি। এখন এখানে টি হচ্ছে 1 সেকেন্ড। এটা আশা করি বুঝছো। তাহলে আমরা যদি আই কে পাই কে যোগ করি, এটা যোগ করলে আসবে 43/14। কি আসে? আর এটা হচ্ছে √3/2 J ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড পরে বেগের মান। আচ্ছা, একটু দাঁড়াও, ফোন আসছে একটা। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এটা কিন্তু আমাদের 5 সেকেন্ড পরে বেগের ভেক্টর ফর্মে। তো আমরা যদি 5 সেকেন্ড পরে, এই যে আমাদের প্রশ্নে কিন্তু বলছে 5 সেকেন্ড পরে গতীয় অবস্থাটা বিবেচনা করতে। আচ্ছা, তো আমরা যেমন এইখানে ছিল F(x), এইখানে ছিল Fy। তো আমরা এটার লব্ধি বলটা কিভাবে লিখছিলাম? F(x)I ক্যাপ, Fy(J ক্যাপ)। তাহলে সেম ভাবে এখানে খেয়াল করো, এখানে কিন্তু I ক্যাপ J ক্যাপের ফরম্যাট আছেই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে এই বেগের 43/6 এইদিকে কাজ করতেছে, আর √3/2 এইদিকে কাজ করতেছে। এটা বুঝছো? হুম। ওকে। তাহলে এখন আমাদের যেহেতু গতি অবস্থা এখানে বের করতে বলছে, তাহলে এখানে আমাদের 5 সেকেন্ড পর বেগের মান, আচ্ছা আমরা যদি এটাকে এগুলোর উপর ভেক্টর চিহ্ন দেই, তাহলে এখানে V2 কি হবে? 43/6 এর উপর স্কোয়ার, √3/2 এর উপর স্কোয়ার, আবার এর উপর √ওভার। তাহলে এটা করলে কত আসে? এটা আসবে 7.218। তাহলে এটা হচ্ছে 5 সেকেন্ড পরে বেগের মান। আর যেহেতু এখন ভেক্টর ফরম্যাটে আছে, আমরা যদি এখানে ডিরেকশনটা বের করি, এটা হবে থিটা। তাহলে এইখান থেকে ট্যান থিটা সমান কি হবে? √3/2 ডিভাইড বাই 43/6। এটা আশা করি বুঝছো। তাহলে এখান থেকে আমাদের থিটা আসে 6.89। বুঝছো এটা? বুঝছি। ওকে।
তো এটা এমনিতে দেখবা, এটা এসএসসি তে আসার কোনো চান্স নাই। দেখবা এটা, দেখলে ফিজিক্সের অনেক কনসেপ্ট আর ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা করি। এখানে বলছে খালিদের বাড়িতে 12 মিটার গভীর এত ব্যাস বিশিষ্ট একটি পরিপূর্ণ কুয়া খালি করার জন্য পাম্প চালু করা হলো, কিন্তু দেখা গেল পানি শূন্য করতে পাম্পের 21 মিনিট সময় লেগে গেল। খালিদ হিসাব করতে দেখলো যে যথাসময়ে পানি শূন্য করতে 2 হর্স পাওয়ারের পাম্প দরকার। পানি শূন্য করতে পাম্পের 21 মিনিট লেগে গেল। যথাসময়ে, এখানে যথাসময়ে বলতে কি বোঝাইছ? এখানে যে যথাসময়ে বলছে, তো ওই যথাসময়ে তো একটা সময় তো মেনশন করে দেওয়া লাগবে। আচ্ছা, ওয়েট, 16 নম্বর। আচ্ছা, এখানে প্রশ্ন ক্লিয়ার না আর কি, কারণ আমাদের প্রথম ক্ষেত্রে লাগছে 21 মিনিট, এটা এটা ঠিক আছে, বাট বলছে যে এই যথাসময়ে, তো এখানে যথাসময়টা কত এটা তো বলুন। তো যাই হোক, এখানে প্রশ্ন বলছে 2 কেজি ভরের একটি বস্তুকে ছেড়ে দিলে পানি শূন্য কুয়ার শীর্ষ হতে তলায় পৌঁছাতে কত সময় লাগবে? এটা তো সহজ। এখানে গভীরতা হচ্ছে 12 মিটার, তাহলে একটা 2 কেজি ভরের বস্তু 12 মিটার নিচে নামতে কত সময় লাগবে? এটা আমরা কোন সূত্র দিয়ে করবো বলো তো? বলো। No. এটা তো পারা উচিত। Plus. কোন ক্ষেত্র? No. এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এইগুলা তো 19-এর সূত্র। ওকে, তো এখানে ইউ হচ্ছে একটা উচ্চতা থেকে একটা বস্তু পড়লে তার বেগ নর্মালি 0, তাহলে এইচ হচ্ছে 12 মিটার, কারণ এইখানে যেহেতু কুয়ার মুখ থেকে কুয়ার গভীরে পড়বে, তাহলে এটা আমাদের কুয়ার যে গভীরতা ওইটা হবে এইচ। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কত আসে? 1.56 সেকেন্ড। এখন এখানে বলছে যে গাণিতিক বিশ্লেষণ সহ খালিদের হিসাবে যথার্থতা যাচাই করো। ও আচ্ছা, ঠিকই আছে তো, আমি তো উল্টা বুঝছিলাম। এইখানে আমাদের পাম্পের ক্ষমতা দেওয়া নাই, আমাদের প্রথমে পাম্পের ক্ষমতা বের করতে হবে, যে 21 মিনিট সময়ে যদি সময় নেয় তাহলে কত হর্স পাওয়ারের পাম্প লাগবে। যদি 2 হর্স পাওয়ার হয় তাহলে তার হিসাব ঠিক আছে, না হলে নাই। এইটাই আমাদের বের করতে হবে আর কি। আমি ভাবছিলাম যে সময় বের করতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে আমাদের যেহেতু এই গভীরতা ব্যাস দেওয়া আছে, তাহলে এটা ম্যাথ তো আমরা এখানে করছিলাম সেম টাইপেরই। কুয়ার আয়তন এটা কি হবে, পাই
r² এইচ। তাহলে আমরা যদি এটা একবারে কাউন্ট করি পাই আর কত 1.8। সেম মেথড তো আমরা করছিলাম মনে হয় একটু আগে। এইচ কত? এইচ হচ্ছে 12। এটাই তো আমরা করলাম মনে হয়। আচ্ছা যাই হোক, এত মিটার কিউব। তাহলে পানির ভর হবে এটা ইন্টু 1000, কারণ রো এর মান হচ্ছে 1000। এত কেজি। তাহলে এখানে পি কত হবে? যেহেতু সম্পূর্ণ খালি করা লাগছে, mg/টি। এম হচ্ছে এটা, জি হচ্ছে 9.8। এখানে এইচ হবে কত? যেহেতু গভীরতা 12 মিটার, সম্পূর্ণ খালি করলে গড় গভীরতা কত হয়? হুম। H হবে 6, হ্যাঁ, এইচ হচ্ছে 6, ডিভাইড বাই টি হচ্ছে 21 মিনিট, 21 × 60। তাহলে এটা আছে 2425.029 ওয়াট। আর এটা কত হর্স পাওয়ারের হবে? 746 দ্বারা ভাগ করলে 1.91 হর্স পাওয়ার। তাহলে এই 21 মিনিটে এই কুয়াটাকে খালি করতে এত হর্স পাওয়ারের পাম্প লাগে, কিন্তু খালি হিসাব করছে 2 হর্স পাওয়ারের পাম্প লাগে। তাহলে এর যে হিসাব, এটা কি? এটা হচ্ছে যথার্থ নয়। খুবই সিম্পল ম্যাথ। আচ্ছা, এই ক্লাসের আর 7 মিনিট আছে, এটা হয়ে যাবে। দেখো, 3 মিটার দীর্ঘ একটি মইয়ের ওজন 200 নিউটন। মইটির ভারকেন্দ্র এর এক প্রান্ত হতে 120 সেন্টিমিটার দূরে অবস্থিত। ওকে, আচ্ছা, আমরা একটা এখানে মই আঁকি। এই ম্যাথটা খুবই এটা মানে খুবই সুন্দর একটা ম্যাথ, এটা একটু ভালোভাবে বুঝো। ধরো এটা একটা মই, এখানে প্রথমে শোয়ানো অবস্থায় আছে। এটা টোটাল এখানে দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, এটা প্রশ্নে বলে দেওয়া। এবং এর ভরকেন্দ্র এক প্রান্ত থেকে 120 সেন্টিমিটার অথবা 1.2 মিটার দূরে অবস্থিত। তাহলে আমরা ধরলাম যে এটা হচ্ছে ভরকেন্দ্র। আচ্ছা, এর অপর প্রান্তে, মানে যেই প্রান্ত থেকে ভরকেন্দ্র 120 সেন্টিমিটার দূরে অবস্থিত, তার অপর প্রান্ত বলতে এইটা, এই প্রান্তে 50 নিউটন ভরের একটা বস্তু আছে। এখন এই অবস্থায় আমরা মইটিকে এখানে খাড়া করব। এখানে মইয়ের যে ওজন, এটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া 200 নিউটন। আচ্ছা, আচ্ছা, এটা একটু আঁকানো একটু ভুল হয়েছে, কারণ এই যে আমাদের ওজন সবসময় ভারকেন্দ্র থেকে নিচের দিকে কাজ করে। তাহলে ভারকেন্দ্র এটা হলে ওজন এখানে ভারকেন্দ্র থেকে নিচের দিকে কাজ করবে 200 নিউটন। ওকে, এখন এখানে খেয়াল করো, মইটিকে আমরা যখন দাঁড় করাবো, এখানে শোয়ানো অবস্থায় ছিল 120 সেন্টিমিটার। একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে আমাদের মইয়ের এখানে ভারকেন্দ্র হচ্ছে কিন্তু, আমরা যদি এইখানে নিচের প্রান্ত থেকে বিবেচনা করি, তাহলে এখানে ভারকেন্দ্রের ডিস্টেন্স কত? 120 সেন্টিমিটার বা 1.2 মিটার। এটাই তো। আর এখানে বস্তুটা শীর্ষে লাগানো 50 নিউটন। আচ্ছা শোনো, মইটা যখন শোয়ানো অবস্থায় ছিল তখন তার ভারকেন্দ্র কিন্তু ভূমির সাথেই ছিল। তাহলে আমরা যখন এইখানে মইটাকে তুলবো, এইখানে দুই ক্ষেত্রে কাজ হবে, একটা হচ্ছে মই তোলার ক্ষেত্রে এবং একটা হচ্ছে বস্তুটার ক্ষেত্রে। এখন এখানে খেয়াল করো, তাহলে আমাদের মইয়ের ক্ষেত্রে কাজ কি হবে? এমজি, মইয়ের ক্ষেত্রে এমজি তো দিয়ে দেওয়া 200 নিউটন, ইন্টু মইয়ের ভারকেন্দ্রের সরণ, এটা না, এটা হচ্ছে 200।
যখন মইটা শোয়ানো অবস্থায় ছিল তখন তার ভর কেন্দ্র কিন্তু মাটিতেই ছিল, কারণ শোয়ানো অবস্থায় থাকলে এই ভর কেন্দ্র এখানে থাকবে কোথায়? এই মাটিতে। আর মাটি যখন মইটাকে আমরা দাঁড় করাইছি তখন তার ভার কেন্দ্র ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে? 1.2 মিটার। তাহলে ভার কেন্দ্রের সরণ কত হবে? 1.2 - 0। এটা বুঝছো? বুঝছি। তাহলে এটা হচ্ছে 240 জুল। সরি, নিউটন না, এটা হচ্ছে জুল। আর এই বস্তুটা, এই এই বস্তুটার কিন্তু কোনো ব্যাসার্ধ, দৈর্ঘ্য প্রস্থ কিছু দেওয়া নেই। যদি ব্যাস দেওয়া থাকতো তাহলে আমরা এটা এখানে ধরে নিতাম যে শুরুতে এইটার ভারকেন্দ্র ভূমি থেকে তার ব্যাসার্ধের সমান উচ্চতায় আছে, বা যেহেতু এরকম কিছু বলা নাই তাহলে আমরাও এখানে ধরে নিব যে বস্তুটার ভরকেন্দ্র শুরুতে মাটিতে আছে, বা আমরা বস্তুটা একটা মইয়ের মতো একটা বস্তু, বা বা এটা স্কেলের মতো একটা বস্তু যার ভরকেন্দ্র এই মাটিতে থাকবে। তাহলে এইখানে আমাদের বস্তুটার ক্ষেত্রে যেহেতু কিছু বলা নাই, তাহলে এখানে আমাদের বস্তুটার ক্ষেত্রে কাজ কি হবে? mg, যেটা 50 নিউটন দেওয়া। এখন বস্তুটার ক্ষেত্রে ভারকেন্দ্রের সরণ কত হবে? বস্তুটার ক্ষেত্রে শুরুতে ভারকেন্দ্র ছিল মাটিতে, মইটা খাড়া করার পর বস্তুটা কিন্তু মইয়ের শীর্ষে চলে গেছে, তাহলে এখন বস্তুটার ভারকেন্দ্র কোথায় আছে? মইয়ের শীর্ষে, যেটা 3 মিটার। এটা বুঝছো? বুঝছি। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে 240 জুল আর একটা হচ্ছে 150 জুল। তাহলে কাজ তো হচ্ছে আমাদের স্কেলার রাশি, তাহলে মোট কাজ এখানে কি হবে? W1 + W2। এই ম্যাথটা ক্লিয়ার? হুম। এটা হবে কত? 240 আর 150 মিলে 390। ওকে, আজকে সবকিছু বুঝছো? বুঝছি। ওকে, তো এই চ্যাপ্টারে আমাদের আর থিওরি নেই আর কি। আমরা আরো 2-3 দিন ম্যাথ ম্যাথ প্র্যাকটিসই করবো, করলে চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে। ওকে, তো আজকে এখানে থাক। আচ্ছা।